সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। আপনারা যদি সাউন্ড পেতে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত, বৈদ্যুতিক গোলযোগের কারণে লাইভটি 1 ঘন্টা পরে শুরু করতে হচ্ছে। সাধারণত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া সিলেট সহ দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। আজ বৃহস্পতিবার 6 শ্রাবণ 1429 বঙ্গাব্দ 21 জুলাই 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটের ওসমানীনগর উপজেলায় বিরাজমান বিদ্যুৎ সংকট পরিস্থিতিতে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা আহ্বান করে নিজেই অনুপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সিলেট 1 সমিতির আওতাভুক্ত কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার বিকেল 3টায় উপজেলা মিলনায়তনে সভা আহ্বান করলে সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাস্থলে উপস্থিত হয়েছেন। বিকেল 5টা পর্যন্ত ডিজিএম নিজেই অনুপস্থিত ছিলেন। তার এমন দায়িত্ব জ্ঞানহীনতার কারণে ক্ষুব্ধ হয়ে উপস্থিত অনেকেই সভাস্থল ত্যাগ করেছেন। জানা যায় ওসমানীনগরে বিদ্যুৎ ভোগান্তি চরম আকার ধারণ করেছে। প্রতিদিন লোডশেডিং এর শিডিউল দিলেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে উপজেলাবাসী এবং শিডিউলের বাইরেও বারবার লোডশেডিং হচ্ছে। এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যমে অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করছেন এবং গ্রাহকরা সাম্প্রতিক সময়ে 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। সুনামগঞ্জে হাজিরা দিতে এসে আদালত চত্বর এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খোকন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার 21 জুলাই দুপুর 12:30টার দিকে জেলা আইনজীবী সমিতির সম্মুখে এই খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত 3 জনকে তাৎক্ষণিকভাবে আইনজীবী এবং আইনজীবীর সহকারীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং শাহান মিয়া নামের একজন পুলিশের জিম্মা থেকে পালিয়ে গেছে। নিহত খোকন মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রামের ফটিক মিয়ার ছেলে। আর আটককৃত 3 জন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রামের লাল মিয়ার ছেলে ফয়েজ আহমেদ, আফরোজ মিয়ার ছেলে সাজিদ মিয়া এবং শেবুল মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান খোকন মিয়ার সাথে খুনের ঘটনায় জড়িত 4 যুবক জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। সম্পর্কিতরা আপন চাচাতো ভাই। এই নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল এবং আজ নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে আসলে দুপুর 12:30টার দিকে নির্মমভাবে আদালতের সবার সামনেই খুন হন খোকন মিয়া। এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক দোকান কর্মচারীকে খুন করা হয়েছে। ফেঞ্চুগঞ্জে বেরিয়ে চলেছে খুন খারাপি। সুবল বিশ্বাস নামের 38 বছর বয়সী কর্মচারী উপজেলার ঘিলাছড়া মোকাম বাজারের নিশিবাবু নামক এক ব্যক্তির দোকানে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাত আনুমানিক 12:30টার দিকে দোকানে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাবায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের একটি দল। তাদের অভিযানে গ্রেফতার করা হয় 5 জনকে এবং অভিযানে অংশ নেওয়া ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা দোকানে চুরি করতে গিয়ে সুবল বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করেছে। গ্রেফতারকৃত আতিক হত্যাকাণ্ডের হোতা বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, মানুষের জন্য কাজ করার নামই রাজনীতি, পকেট ভারী করার নাম রাজনীতি নয়। সরকার দেশে উন্নয়নের রোল মডেল বলে প্রচারণা চালাচ্ছে, কিন্তু দেশের বাস্তব চিত্র ভিন্ন। আজ দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। এবং তিনি আরো বলেন, জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের বিভিন্ন এলাকায় বানভাসী মানুষদের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। সেই আর্থিক সহায়তা না দিয়ে অর্থ সংকট দেখা দিয়েছে দেশ এবং শুধু উন্নয়নের স্লোগান দিয়ে একটি দেশ চলতে পারে না। আজ বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় জেলা বিএনপির তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। বিশ্ববাজারে দাম কমার পর দেশেও খোলা বোতলজাত উভয় ধরনের সয়াবিন তেলের দাম কমিয়েছে উৎপাদক এবং বোতলজাতকারী কোম্পানিগুলো। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা কমিয়ে করা হয়েছে 185 টাকা। আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে বাজারে সয়াবিন তেল কিনতে পাওয়া যাবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। নতুন ঘোষণা অনুসারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হবে 185 টাকায়। এছাড়া 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম 398 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 370 টাকা। আর 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 980 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 910 টাকা। আর অন্যদিকে দাম কমানোর পর প্রতি লিটার খোলা তেলের দাম রাখা হয়েছে 166 টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম অয়েল তেলের দাম করা হয়েছে 152 টাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সহ 7 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের আদেশে 3 যুগ্ম কমিশনারকে এবং বৃহস্পতিবার পরিদর্শক পদমর্যাদার 4 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার বদলি আদেশ পাওয়া 3 কর্মকর্তারা যোগ দিয়েছেন নতুন জায়গায়। দেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আওয়ামী লীগ সরকার আজিমপুর বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এইসব মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় বলেন, অনেক উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে সরকার এই সর্বপ্রথম বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন, কিন্তু বাংলাদেশটা আজিমপুরের কাছাকাছি, সুতরাং সিঙ্গাপুর বানাতে গিয়ে তিনি দেশকে আজিমপুর বানিয়ে ফেলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবার আন্তর্জাতিক। দায়িত্ব গ্রহণের মাত্র 1.5 বছরের মাথায় পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এর একদিন আগেই তার সরকারের 3টি দল আস্থা ভোটে তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়। এর পরপরই প্রেসিডেন্ট সার্জিও মাতারেলকে বিষয়টি জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলো। চলতি শরতে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে। 74 বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন নেতা। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবিলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে। ইউরোপ গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া, সাথে দিয়েছে হুঁশিয়ারি। সর্ববৃহৎ পাইপলাইন দিয়ে আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া, তবে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো সময় এই সরবরাহ বন্ধ করে দিতে পারে তারা। নর্থ স্ট্রিম 1 পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য 10 দিন এই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ ছিল, তবে সরবরাহে ফিরলেও এখনও গ্যাস প্রবাহের মাত্রা কমিয়ে দিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার পাইপলাইন গ্যাস সরবরাহ শুরু করার পর রাশিয়া জানিয়েছে সক্ষমতার মাত্র 40% গ্যাস সরবরাহ করা হচ্ছে। গতকাল বুধবার ইউরোপিয়ান কমিশন আগামী 7 মাসে সদস্য দেশগুলোকে 15% গ্যাস ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। রাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে বা বন্ধ করে দেওয়ায় গ্যাস সংকটে ভুগছে ইউরোপের অনেক দেশ, তাই গ্যাস সাশ্রয় ছাড়া উপায় নেই ইউরোপের দেশগুলো। রাশিয়া ইউরোপের প্রায় 40% প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে। এবারে খেলার খবর। এই যেন স্বপ্নের চেয়ে মধুর শুরু। টি-20 ক্রিকেটে স্বপ্নতুর প্রথম ওভার করলেন নিউজিল্যান্ডের স্পিনার মাইকেল। অবশ্য পুরো ওভার করতে হয়নি, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে মাত্র 5 বল করেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। কয়েকদিন ধরে চলতি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে অভিষেক হয়েছিল ব্রেসওয়েলের। আজ বৃহস্পতিবার 21 জুলাই দ্বিতীয় টি-20তেও বল হাতে পেতে অপেক্ষা করতে হয়েছিল 14তম ওভার পর্যন্ত। তবে আরেক স্পিনার এবং অধিনায়ক মিচেলের বল হাতে তুলে দেওয়ার পরেই ঝলসে ওঠেন তিনি। তার ঘূর্ণিতে মুহূর্তেই 3 উইকেট হারিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের মাঝামাঝি রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারা দিনের দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 6 জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন নারী। ঢাকা বিভাগে 2 জন, বরিশাল বিভাগে 2 জন, খুলনা, ময়মনসিংহ বিভাগে 1 জন করে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,256 জন। একই সময় নতুন করে 884 জনের শরীরে করোনা সংক্রান্ত হয়েছে। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত মোট শনাক্ত রোগের সংখ্যা 20,279 জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সারা দেশে 880টি ল্যাবরেটরিতে 8,954টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় 9,010টি নমুনা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 9.81%।
মহামারীর শুরু থেকে এই পর্যন্ত 1,45,38,033 নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 95,68,639টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 49,69,394 নমুনা পরীক্ষা করা হয়েছে এবং গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,602 জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 19,31,494 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।